শুনছিলাম জীবনের জয়গানের থিম সং। আমরা দেখতে দেখতে ৮ বছর শেষ করে ৯ বছরে পদার্পণ করছি এবং আমরা সময়ের সাথে সাথে আমাদের যেমনি পুরস্কারের মূল্য মানে পুরস্কৃত হন যারা পুরস্কারের অর্থমূল্য বেড়ে গেছে এই দীর্ঘ ৮ বছরে। এবং আমরা নতুন অ্যাড করেছি ফিল্ম ওয়ার্কশপ, আগে ছিল না, ফিল্ম ওয়ার্কশপ আছে। এবং আমরা যারা আমাদের সামনে টেলিভিশনের সামনে বসে আছে এবং যারা আমাদের সঙ্গে সেলিব্রেটিং লাইফে বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেন, যারা জুরি আছেন, যারা আমাদের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, যারা বিভিন্নভাবে সম্পৃক্ত থাকেন, গান গেয়ে সুর করে কোরিওগ্রাফ করে এবং ফটোগ্রাফি যারা তোলেন আছেন, সবাইকে বলছি যে আপনারা এটাকে আমরা আরও কিভাবে এগিয়ে নিতে পারি, আরও বেশি মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি, সেই জন্য আপনারা অবশ্যই আমাদেরকে লিখে জানাতে পারেন, আমাদেরকে অফিসে এসে জানাতে পারেন এবং এই জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইট হচ্ছে www.celebratinglifebd.com। আমি আবার বলছি, আমাদের ওয়েবসাইটে আপনি আপনার মতামত দিতে পারেন, আমাদের ফেসবুক পেজে আপনি যে আমাদের মতামত দিতে পারেন, celebratinglifebd.com। আমাদের সঙ্গে আজকে দুজন অতিথি আছেন। একজন আছেন জাহিদ হায়দার, উনি গান লেখেন এবং আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে আছেন পিন্টু সাহা। পিন্টু আমাদের সঙ্গে ফিল্ম ওয়ার্কশপে অংশগ্রহণ করেছিলেন। আমরা তাদের কাছে শুনবো অবশ্যই সেলিব্রেটিং লাইফ কতটুকু আমরা এগোলাম, আরও কীভাবে আমরা এটাকে সাজাতে পারি। এবং দেখতে দেখতে ৭১ টিভিতে আমরা প্রায় ১ বছর ধরে এই প্রোগ্রাম চালালাম। আপনাদের মতামত আমাদেরকে জানাতে পারেন, আপনারা এই অনুষ্ঠানকে কিভাবে দেখতে চান। বলি জাহিদ, গান লেখার ক্ষেত্রে আমি বলবো যে বাঙালি বোধহয় আমরা একটু বেশি সব কিছু নিয়ে একটু ক্রিটিসিজম করতে ভালোবাসি, আমার মনে হয় সেটা পজিটিভ নেগেটিভ দুটোই আছে। যারা অনেক দিন ধরে গান লিখছেন, যারা এই পেশাতে আছেন বা যাদেরকে আমরা প্রতিষ্ঠিত গীতি কবি হিসাবে জানি, তাদের একটা কমপ্লেন আমরা প্রায়শই করতে শুনি যে এই সময়ের গানগুলো গান হয়ে উঠছে না। তো সেটা কি মনে হয়? এটা আমি আপনার সাথে মানে পুরোপুরি একমত হচ্ছি না, কারণ এই অভিযোগগুলো সবসময় ছিল। যখন আমাদের সিনিয়ররা যখন গান লিখেছে, তখন আগে যারা ছিল মানে এই সময়ের লোকেরা তাদের সবসময় একটা অবহেলা বলবো না, তাচ্ছিল্য বলবো না, তারা শুধু তাদের সৃষ্টিটাকেই প্রাধান্য দেয়। পরে যারা করছে তাদেরকে, আমার মনে হয় এখনকার যারা গান লিখছে তাদের গানের ভিতরেও কাব্য আছে, তাদের গানের ভিতরেও ছন্দ আছে। হয়তো মিউজিকে কিছুটা চেঞ্জ আসছে, মিউজিকের কারণে টেকনোলজি নির্ভর গান হচ্ছে। তো আমি এসবের সাথে যেহেতু পত্রিকার সাথে যুক্ত, অনেকের সাথে আমার কথা হয়, তো ওই দিন একজন শিল্পী বললেন কি এখনকার গানটা শুধু মানে দেখার জন্য আর মিউজিকটা শোনার জন্য, গানের কথা সেভাবে বের হয়ে আসছে না। মানে এটা দুঃখজনক। তারপরে এখনো কিন্তু ভালো গান হচ্ছে, আমি বিশ্বাস করি কি ভালো গান হচ্ছে। কিন্তু পিন্টু, কি আপনি নিশ্চয়ই গান তো শোনেনি, আপনার কি মনে হয়? উনি যেরকম বলে এখন গান মোর ভিজুয়াল হয়ে যাচ্ছে। সেটাই, এবারে এখন আসলে আমরা তো আরো আগে তো গান শুনেছি যেগুলোর কথা, সুর, মিউজিক হয়তো সেরকম টেকনোলজির ছোঁয়া ছিল না, কিন্তু অনেক ভালো ছিল, ভালো লাগছে শুনতে। এখন কিছু সংখ্যক হয়তো মানে শিল্পী ভালো গান করে বা গীতিকার ভালো কথা লেখে, সেক্ষেত্রে যখন গানগুলো শুনতে ভালো লাগে না ওইরকম হয়তো, তখন ওই ভিজুয়াল বা ভিডিও দিয়ে শোনানোর একটা প্রক্রিয়া এখানে চালু করা হয়েছে আমার কাছে মনে হয়। কিন্তু আমাদের দেশে তো আসলে গান তো অনেক ভালো ছিল এবং এখন ইচ্ছা করলে পরে অনেক ভালো গান লেখা সম্ভব যদি সেরকম পৃষ্ঠপোষকতা পাওয়া যায়। তা আর টেকনোলজি এত বেশি চেঞ্জ হচ্ছে যে সবাই টেকনোলজির দিকেই ঝুঁকে যাচ্ছে, আর চর্চার বিষয়টা আসলে ওইভাবে নাই। আমি মনে করি যে হয়তো বাবা মা বাচ্চাদেরকে গান শেখাচ্ছে এবং গুরুকে বলছে যে বেশি প্রয়োজন নেই, ৪-৫টা গান বা 10টা গান শিখে স্টেজে গিয়ে পারফরমেন্স করবে কিংবা টেলিভিশন মিডিয়াতে গিয়ে শর্টকাট রাস্তা। তো সেক্ষেত্রে যে এটা তো গুরুমুখী বিদ্যা, গুরু যদি ভালো করে নাই শিখায়, তাকে সারগামটা, গানের যে বিভিন্ন স্টেপগুলো ওগুলো যদি না শিখায়, তাহলে তো আসলে ভালো একটা শিল্প বা তৈরি হবে না, আমি মনে করি সেটা। তো সেইটা আসলে সেই দিকটাতে নজর দেওয়া দরকার। আর বিকাশটা আসলে ওইভাবে হচ্ছে না আমার কাছে মনে হয়, যে কারণ
চর্চাটা নাই। আগে আমরা যখন কলেজে বা স্কুলে পড়তাম সেখানে গান শেখানো হতো, বা স্কুলে সংগঠন ছিল, গানের সংগঠন ছিল বা নাটকের সংগঠন ছিল, সেই চর্চাগুলো এখন নাই। তো আপনি আপনার মিডিয়ামে আমি বলবো সেইখানের কি অবস্থা? সেইখানেও যে খুব ভালো অবস্থা আমি বলবো না। আমি আমি কাজ করছি ডকুমেন্টারি ফিল্ম মেকিংয়ের জন্য, কিন্তু সেখানে আসলে ভালো প্রডিউসার নেই। যেটা হয় যে আমি মূলত এনজিও আমাকে সাপোর্ট করছে, তারা সেই ছবিগুলো পরে আপনারা কোথায় দেখাচ্ছেন? সেগুলো আসলে এক ধরনের এনজিও প্রপাগান্ডা বলতে পারেন, আসলে ডকুমেন্টারি ফিল্ম হয়ে ওঠে কিনা আমি জানি না। সেটা তারা হচ্ছে তাদের বিভিন্ন প্রজেক্ট, সেগুলোর ইম্প্যাক্ট বা রেজাল্টের উপর একটা ডকুমেন্টারি ফিল্ম বা ট্রেনিং ম্যাটেরিয়াল হিসেবে তৈরি করার জন্য ফিল্ম বানানো হয়। সেক্ষেত্রে আসলে সেগুলো যে আসলে সত্যিকার অর্থে ডকুমেন্টারি ফিল্ম হয়ে উঠছে কিনা আমি নিজেও এটা বিশ্বাস করি না। এটা এক ধরনের এনজিও প্রপাগান্ডার মতোই হয়ে ওঠে আমি মনে করি। তো আপনি যে আমাদের এই ওয়ার্কশপের সাথে যে আপনি যুক্ত হয়েছিলেন, এই ওয়ার্কশপ থেকে আপনার মনে হলো এটা কতটা আপনাকে হেল্প করলো এই কাজের জন্য? হ্যাঁ, এই ওয়ার্কশপটা আসলে আমার সবচেয়ে ভালো লেগেছে যেটা, যে আমরা হয়তো সবাইয়ের অভাবে অনেক ফিল্ম দেখতে পারি না, কিন্তু ওয়ার্কশপে এসে আমি এত বেশি ফিল্ম দেখার সুযোগ পেয়েছি যে আমার চোখটা তৈরি হয়েছে, যে দেখার চোখ সেটা আবার তৈরি হয়েছে, এবং সেইটা আমাকে অনেক অনেক হেল্প করেছে সামনের দিকে আগানোর জন্য। এখন আমি ভবিষ্যতে আমি সাহস পাই যে আমি ভালো ফিল্ম বানাতে পারবো, এই সাহসটা আবার তৈরি হয়েছে এবং দেখার চোখটা তৈরি হয়েছে আবার, তো অনেক বেশি হেল্প করেছে। আপনি কি মনে করছেন এই মানে এখন কি ওই যে ছবি দেখার একটা পরিস্থিতির সুযোগের একটা কি অভাব আছে কমতি? এর আগেও একজন আলোচনা বলছিল এক এপিসোডে, সেটা কি মনে হয়? মানে আপনি ধরেন এই ওয়ার্কশপে না আসলে কি ছবিগুলো মানে এমনিতে তো সহজ টেকনোলজির কারণে, কিন্তু যদি আমরা বলি যে পাবলিকলি দেখার, সেটা কি কমে গেছে? হ্যাঁ, পাবলিকলি দেখার তো অনেক সেটা তো কমে গেছেই। এটা বিশেষ করে সিনেমা হল তো আসলে নাই বললেই চলে এখন। সিনেমা হলে গিয়ে ছবি দেখার সেই পরিবেশটাও নাই। ঢাকায় হয়তো কয়েকটা সিনেমা হল আছে, কিন্তু মফস্বল শহরগুলোতে কিংবা জেলা শহরগুলোতে আসলে সেই সিনেমা হল তো নাই, সব তো ভেঙে ফেলে এখন মার্কেট হচ্ছে, সব বন্ধ হয়ে যাচ্ছে, সেটা তো নাই। এবং যেগুলো আছে সেগুলোতে আসলে ঢুকে দেখার মতো পরিস্থিতি আছে কিনা সন্দেহ। মানে ফ্যামিলি নিয়ে গিয়ে একটা সিনেমা দেখা বা ভালো পরিবেশে একটা সিনেমা দেখা, সেখানে হয়তো আসন ভাঙা, পর্দা ছিঁড়ে গেছে, ময়লা হয়ে গেছে, হ্যাঁ, প্রজেকশন সিস্টেমটা ভালো না, তো সেইখানটায় ভালো ছবি হচ্ছে না এবং দেখার পরিবেশটাও নেই। কেন যাবে দেখতে? আর সব সিনেমা হল তো বন্ধ হয়ে যাচ্ছে, তো পাবলিকলি যে ফিল্ম দেখার যে একটা ইচ্ছা থাকলেও অনেকে পরিবেশটা না থাকলে দেখতে পাচ্ছে না। তবে আমি মনে করি এটা রাষ্ট্রের দায়িত্ব আসলে এটাকে মানে আবার নতুন করে, হ্যাঁ, রাষ্ট্রের দায়িত্ব আমার মনে হয়। সাথে সাথে আজকাল যেহেতু অনেক মার্কেট হচ্ছে, শপিং মল, তো সেখানে একটা ছোট ছোট ফিল্ম একটা থিয়েটার থাকতেই পারে। অবশ্যই 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 সো রাষ্ট্র তো করবেই, যেহেতু প্রাইভেটলি অনেক কাজ হচ্ছে, সেখানেও হতে পারে। সেটার জন্য আসলে অ্যাডভোকেসি বা ক্যাম্পেইন করার একটা মানে চেষ্টা করা যেতে পারে। আমার মনে হয় এটা একটা প্ল্যাটফর্ম যে আমরা আজকে আলোচনা করছি, বা এই যে এই ইয়েগুলা নেটসগুলা যে মানে উঠে আসছে, তো সেইটা থেকে। কিন্তু আপনার যেই কাজগুলো করছেন ডকুমেন্টারি, সেটা থেকে আমরা একটু দেখে আসছি একটা কাজ। হ্যাঁ, নিখিল আশ্রয় ভরা প্রাণে চাহে। কেউ কেউ আবার টোকাই বলে ডাকে। পেটের ক্ষুধা মেটাতে এরা অনেকে নানা ধরনের ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত হয়, অথচ সুযোগ পেলে তারাও এক একজন নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে। এরকম কয়েকজন শিশুর গল্প এই প্রামাণ্য চিত্রে আমরা তুলে ধরার চেষ্টা করব। আমার নাম সাবিনা ইয়াসমিন, বয়স 14 বছর। 6 ভাই বোনের মধ্যে আমি সবার ছোট। আমরা মোহাম্মদপুর বাঁশবাড়ি বস্তিতে থাকতাম। মা গৃহিণী, আব্বা রিক্সা চালাতো। আব্বার রিক্সায় চড়ে আমি স্কুলে যেতাম, বেড়াতে যেতাম, অনেক মজা করতাম। কিন্তু আব্বা মারা যাওয়ার পর আমরা খুব অভাবে পড়ি। আমার স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেল। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর আবার ফেরত আসছি অদম্য বাংলাদেশে। আমাদের সঙ্গেই থাকবে।
দেখছেন অদম্য বাংলাদেশ। আমি রাফি হোসেন আপনাদের সঙ্গে আছি, আর আমাদের সঙ্গে আছে পিন্টু সাহা এবং জাহিদ আকবর। পিন্টুর ছবি আমরা দেখে আসলাম। পিন্টু, এইগুলো কি আপনার এনজিওদের জন্য বানিয়েছে? হ্যাঁ, এটা এনজিওর জন্য, বাট এটা হচ্ছে পার্টিসিপেটরি ফিল্ম বলো এটা। আচ্ছা। এটা আমি বানাইনি, এটা শিশু বাচ্চারা বানাইছে। মূলত আমি ওদের সাথে সহায়ক হিসেবে ছিলাম। আমরা যেটা করি 10-12 দিনের একটা ট্রেনিং করি, যে বাচ্চাগুলো আসলে সুবিধাবঞ্চিত বাচ্চা, এবং এরা কখনোই ফিল্ম মেকিংয়ের সাথে কখনোই জড়িত ছিল না। তো ওদেরকে ওই সময়টার মধ্যে ক্যামেরা, এডিটিং, স্ক্রিপ্ট রাইটিং সব বিষয়গুলো একটা বেসিক ধারণা দেওয়া হয়, এবং পরবর্তীতে দেখা যায় যে ওই বাচ্চাগুলো হ্যান্ডিক্যাম ইউজ করে ওদের গল্পগুলো, ওরা নিজেরাই গল্প লেখে, ওদের জীবনের গল্প, এবং ওই গল্পগুলো ভিজুয়ালাইজ করে ওরা ক্যামেরায়, এবং এডিটিং প্রক্রিয়ার সাথে ওরা কিন্তু জড়িত থাকে। তখন ওরা কোন শটটা কোথায় লাগাবে সব কিছুই তখন একটা কিছু হয়ে দাঁড়ায়, ফিল্ম হয়ে দাঁড়ায়। এগুলো মূলত আপনারা কোথায় প্রজেক্ট করেন? এগুলো এখন আমরা এনজিও কাজ করছি মূলত, তাদের কাজে লাগাচ্ছে তারা, তাদের ইম্প্যাক্ট হিসেবে এগুলো ব্যবহার করা হচ্ছে, এবং এগুলো বিভিন্ন ডোনার কিংবা ওদের বেনিফিশিয়ারি এদেরকে দেখানো হচ্ছে। মূলত এগুলো ডোনারদের জন্য, কখনো কখনো বেনিফিশিয়ারি, কখনো কখনো ওদের স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে দেখানো হয়। গানে আবার ফেরত যাচ্ছি জাহিদের কাছে। গানের আমি চলচ্চিত্রের ক্ষেত্রে আমি বলছি যে এটা তো এখন আমি বলবো যে চলচ্চিত্রের যে গানগুলো না, সেই গানগুলো সেরকম হচ্ছে যে চলচ্চিত্র নিয়ে আমরা রাফি ভাই একটা হতাশার ভিতরে আছে। ওনার কথা আমি শুনছিলাম, যেহেতু পত্রিকার কথা সবসময় বলতে হয়, পত্রিকার কাজের সূত্রে অনেক সিনেমা দেখা হয় বা এফডিসিতে যাওয়া হয়। এখনকার বেশিরভাগ সিনেমাই তামিল বা হিন্দির নকল। কেউ আমরা পত্রিকায়ও দেখছি, আমরা কিছুদিন মানে কয়েকদিন থেকে কেউ ঘোষণা দিয়েও এখন তামিল ছবির নকল করছে। আচ্ছা। এবং আমার গান লেখার সূত্রে এরকমও হয়েছে কি, আমাকে দেখা গেল কি ইন্ডিয়ার বা তামিল একটা গান, তামিল যেহেতু বুঝি না, হিন্দি গানকে দিয়ে বলা হয় কি গানটার মানে বাংলাটা করেন। কিন্তু এই পরিস্থিতিটা কেন তৈরি হচ্ছে? মানে আমাদের নিজস্ব গান কি মানে দর্শকপ্রিয়তা পাচ্ছে না, বা লোককে কি অ্যাট্রাক্ট করছে না? এটা কিন্তু অনেক আগে থেকে আগে থেকে চলে আসছে। যে এই চক্রটা ভাঙছে না কেন? আমার সেটা কি আমাদের মেধার একটা স্বল্পতা বলবো? না, আমি পিন্টু ভাইয়ের সাথে একটা কথাই এখানে করি কি, আমরা যারা ছবি দেখছি, আমরা যারা হলে যাচ্ছি এখন এই পরিস্থিতিতে, হলের এই অবস্থায়, তারা মনে হয় হিন্দির বাংলাটাই দেখতে যাচ্ছে। তোমার মনে হয় যে এই ইন্ডাস্ট্রির এই রকম পরিস্থিতিতে সেটার ইয়েটা কি, মানে ওয়ে আউটটা কি? আমরা কিভাবে এটা থেকে? এটা আমার মনে হয় হলের পরিবেশটাকে মানে আগে ঠিক করতে হবে, হলের, এবং তরুণ যারা পরিচালক আছে আপনাদের মানে সেলিব্রেটিং লাইফ, তারা যদি বা যারা ভালো ছবি বানায়, তারা যদি একটা করে ভালো ছবি দিতে পারে এবং একটা ছবি হিট হয়, আমার মনে হয় এই সমস্যাগুলো সমাধান হবে। না, এখন হিট কোন ছবিটা হবে আর কোন ছবিটা হবে না এটা তো আগে থেকে বলা খুব মুশকিল। এবং যদি মানুষ ছবি দেখতে নাই যায়, হলের পরিস্থিতির কথা দুজনের কাছ থেকে আমরা শুনলাম যে সেরকম, তাহলে সেই ক্ষেত্রে মানে একটা রিস্ক তো থেকে যায়। ধরো আমাদের কেউ ছবি বানালো, তো তখন তাহলে আমার তো মনে হয় কাউকে না কাউকে তো এগিয়ে আসতে হবে, কাউকে তো মশাল জ্বালিয়ে আসতে হবে আগে। যেই কথাটা তো উঠে আসলো, এটা তো অসম্ভব একটা সংকটপূর্ণ অবস্থার ভিতরে আছে। আর প্রথম হচ্ছে যে ফিল্মের গল্পই দেখতে চায় মানুষ, গল্পই যদি আমরা বলতে না পারি তাহলে অবশ্যই ওই নকলের উপরে নির্ভর করতে হচ্ছে। তো সেইটা তো একটা মূল বিষয়, সেখানে আমরা কিভাবে ভূমিকা রাখতে? আমার মনে হয় রাফি ভাই, আপনি যেহেতু গানটাকেও অন্তর্ভুক্ত করেছেন, আমার মনে হয় ফিল্মের যে গল্প বা চিত্রনাট্য, এটারও একটা প্রতিযোগিতা, চিত্রনাট্য লেখার কর্মশালা বা আপনি প্রতিযোগিতা করতে পারেন। এখানে 3 জনকে পুরস্কৃত করা হবে এবং তাদের গল্প নিয়ে মূল ধারার ছবি তৈরি হবে, বিকল্প ধারা বা অন্য কোনো ধারা না। এবং এটা আপনি ফিল্মের যারা নিয়মিত পরিচালনা করে তাদেরকেও এর সাথে আপনি ইনক্লুড করতে পারেন আর কি। আমি যেটা মনে করি, ঠিক আছে ভাই যেটা বলছেন ঠিক আছে, মানে এরকম আসলে গল্প বা চিত্রনাট্যের একটা কম্পিটিশন হতে পারে, এবং ভালো নির্মাতা তারা যখন কোনো ফিল্ম তৈরি করবে, আমার মনে হয় সেলিব্রেটিং লাইফ এরকম প্রডিউসার ম্যানেজ করে তাদেরকে ফিল্ম বানানোর ক্ষেত্রে যদি হেল্প করতে পারে, যে কিংবা
কিছুটা সহযোগিতা করতে পারে যে প্রোডিউসার ম্যানেজ করা আমাদের কাজ না, আমরা ও যেটা বললো আমরা ওয়ার্কশপ করিয়ে দিতে পারি, বা আমরা একটা হয়তো বা নতুন আমরা চালু করতে পারি যে স্ক্রিপ্ট লেখার। আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্রের সাথে ওরা কোনো না কোনোভাবে জড়িত, তারা একটা সংকটময় অবস্থার কথা প্রকটভাবে তুলে ধরলেন এবং সেখানে সেলিব্রেটিং লাইফ কী ভূমিকা রাখতে পারে সেইটাও বললেন। আমরা নিশ্চয়ই আমাদের এই সীমিত সামর্থ্য থেকে আমরা যতটা করতে পারি আমরা করব। অবশ্যই আমরা মূলধারার সাথে কাজ করতে চাই, মূলধারার সাথে সম্পৃক্ত হয়ে আমরা চলচ্চিত্র শিল্পকে আরও বেগবান করতে চাই। আমরা এখন পিন্টু শাহর আরেকটি কাজের ডকুমেন্টারির অংশ দেখতে দেখতে আজকে অনুষ্ঠান এখানে শেষ করব। কথা হবে আগামী সপ্তাহে এই সময় ৭১ টিভিতে। ভালো থাকবেন। This is a common picture of village Noakhel in Jaintapur sub-district of Sylhet, the southeastern part of Bangladesh, where women every day walk miles to fetch a bucket of water. Still today, thousands of remote villages in Chor, Haur, coastal and hilly Bangladesh have similar scenario. Lack of hygiene education coupled with financial inability are the reasons for the people not being able to install hygienic latrines. They defecate in the open. Women and girls have to wait till dark to respond to the call of nature, which has an immense impact on their health for around 35 million poor communities living in Chor, Haur and coastal areas of Bangladesh.